আসসালামু আলাইকুম। উত্তর ইসরায়েলি মিসাইল বৃষ্টি, হিজবুল্লাহর নিহত অনেক ইসরায়েলি সেনা, লোহিত সাগরে তেল ট্যাঙ্কারের ধ্বংসাত্মক হামলার ভিডিও প্রকাশ হুথি আর্মির। গাজা ইসরায়েলের হামলায় নিহত আরও অর্ধ শতাধিক ফিলিস্তিনি উদ্বাস্তু। যুক্তরাষ্ট্র আর্মেনিয়া যৌথ মহড়া শুরু, ক্ষুব্ধ মস্কো। ভারতের কাশ্মীরে বিদ্রোহীদের হামলায় নিহত কমপক্ষে 4 জন ভারতীয় সেনা। পাকিস্তানের সেনা ক্যাম্পে বিদ্রোহীদের আত্মঘাতী হামলায় নিহত 8 পাকিস্তানি সেনা। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুরভি দিবা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। উত্তর ইসরায়েলে মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রকেট বৃষ্টি বর্ষণ করেছে হিজবুল্লাহ। মঙ্গলবার রাতে কিরিয়াত শমনা সহ বিভিন্ন এলাকার আকাশ উজ্জ্বল হয়ে ওঠে হিজবুল্লাহর ছোড়া কয়েকশো রকেটে। কিরিয়াত শমনার হিজবুল্লাহ হামলা চালায় গ্রাড টাইপ রকেট আর্টিলারি শেলের সাহায্যে। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, কিরিয়াত শমনায় মঙ্গলবার হিজবুল্লাহ কমপক্ষে 40টি রকেট হামলা চালিয়েছে। এতে ধ্বংস হয়েছে বিভিন্ন স্থাপনা। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, সন্ধ্যা 7:30টায় গ্রাড টাইপ রকেট আর্টিলারি শেলের সাহায্যে হামলা চালানো হয়েছে বেইত হিলালের 769তম টেরিটোরিয়াল ব্রিগেড হেডকোয়ার্টারে। একইভাবে হামলা চালানো হয়েছে আল জলিলের পশ্চিমে কাপরি সেটেলমেন্টে। এছাড়া কাফর হোসেন, কাফর কিলা, আইতা আল শাব, আইতারুন, আল তাউত ও মেরুন ঘাটিতে শতাধিক রকেট হামলা চালানো হয়েছে মঙ্গলবার রাতে। ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েল আর্মি মঙ্গলবার রাতে ব্যর্থ হয়েছে হিজবুল্লাহর ছোড়া রকেট প্রতিহত করতে। মঙ্গলবার সন্ধ্যায় কয়েক ঘণ্টায় 80টির বেশি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এর আগে মঙ্গলবার লেবাননের দক্ষিণে দফায় দফায় বিমান, ড্রোন ও আর্টিলারি হামলা চালায় ইসরায়েল। জবাবে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে রকেট বৃষ্টি বর্ষণ শুরু করে হিজবুল্লাহ। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, মঙ্গলবার গভীর রাত পর্যন্ত হিজবুল্লাহর মিসাইল হামলা চলে উত্তর ইসরায়েলে। রাত 2:30টায়ও হিজবুল্লাহর হামলার কারণে এয়ার রেড সাইরেন্স বাজানো হয়েছে কিব্বাত জিবে। এদিকে ইয়েমেনের হুথি আর্মি মঙ্গলবার প্রকাশ করেছে লোহিত সাগরে গ্রিসের তেল ট্যাঙ্কারে হামলার ভিডিও। সোমবার লোহিত সাগরে গ্রিসের কিওস লায়ন নামক একটি বিশাল তেল ট্যাঙ্কারে হামলা চালায় হুথি আর্মি। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে সারফেস ড্রোনের হামলায় সৃষ্ট জাহাজে বিশাল অগ্নিগোলকের দৃশ্য। হামলায় জাহাজের বড় ধরনের ক্ষতি হলেও যুক্তরাষ্ট্র আর্মি সোমবার জানায় তেমন ক্ষতি হয়নি জাহাজটির। গাজায় মঙ্গলবার 1 ঘণ্টারও কম সময়ে ইসরায়েলের 3টি বিমান হামলায় নিহত হয়েছে অর্ধ শতাধিক ফিলিস্তিনি উদ্বাস্তু। এর মধ্যে 25 জনের বেশি নিহত হয়েছে কেন্দ্রীয় গাজার নুসেইরাত জাতিসংঘ চালিত একটি স্কুল ক্যাম্পে। 18 জনের বেশি নিহত হয়েছেন গাজার দক্ষিণে খান ইউনিসে এবং কমপক্ষে 5 জন নিহত হয়েছেন বেত লাহিয়ায়। এর আগে 13ই জুলাই উদ্বাস্তু শিবিরে ইসরায়েলের এক হামলায় 141 জন, 14ই জুলাই 80 জন এবং 15ই জুলাই 49 জন ফিলিস্তিনি উদ্বাস্তু নিহত হয়েছেন গাজায়। বিভিন্ন উদ্বাস্তু শিবিরে নিহত এসব উদ্বাস্তুর অধিকাংশই নারী ও শিশু। এদিকে যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়ায় উল্লাস প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের ইহুদি নেতা ম্যাট ক্রুকস। ক্রুকস বলেছেন, গাজা যুদ্ধ বিষয়ে ট্রাম্পকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। যুদ্ধ দ্রুত শেষ করার জন্য তিনি যা ইচ্ছা তাই করতে পারবেন। গাজায় যদি কার্পেট বম্বিং প্রয়োজন হয় তাহলে তিনি তাই করবেন। দ্রুত গাজা যুদ্ধ শেষ করার জন্য যা করতে হয় তাকে তাই করতে হবে। ট্রাম্পের রানিং মেট ডেভিড জেমস ভান্সও বলেছেন তাকে দ্রুত গাজা যুদ্ধ বন্ধ করার জন্য। অপরদিকে ডেভিড জেমস ভান্স ট্রাম্পের রানিং মেট নির্বাচিত হওয়ায় ইউরোপ এবং ইউক্রেনের জন্য আতঙ্কের বিষয় হিসেবে উল্লেখ করেছে অনেক গণমাধ্যম। মঙ্গলবার ব্লুমবার্গে প্রকাশিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, আমি স্যাংশন পছন্দ করি না। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র সবাইকে আমাদের বিরুদ্ধে ঠেলে দিয়েছে। ইরানের বিরুদ্ধে অবরোধে বেশ কাজে দিয়েছে, কিন্তু চীন এবং রাশিয়ার বিরুদ্ধে অবরোধ তেমন কাজে আসেনি। ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইতিহাসের সবচেয়ে কঠোরতম অবরোধ যুক্তরাষ্ট্র আরোপ করে রাশিয়ার বিরুদ্ধে। রাশিয়া বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক অবরোধের শিকার যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের পক্ষ থেকে। ট্রাম্প ক্ষমতায় আসলে এর আমূল পরিবর্তন ঘটতে পারে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিহত হয়েছে কমপক্ষে 4 ভারতীয় সেনা। জম্মু কাশ্মীরের ডোডা জেলার দক্ষিণে ফরেস্ট এলাকায় সোমবার বিদ্রোহীরা হামলা চালায় ভারতীয় সেনাদের ওপর। ভারতীয় আর্মির এক বিবৃতিতে বলা হয়েছে, বিদ্রোহীদের গোপন হামলার পর সেখানে তীব্র যুদ্ধ ছড়িয়ে পড়ে উভয় পক্ষের মধ্যে। 4 সেনা হত্যার প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনারা। কাশ্মীর টাইগার্স নামক একটি সশস্ত্র গ্রুপ হামলার দায় স্বীকার করেছে। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের হামলায় নিহত ভারতীয় সেনার
সংখ্যা 4 জনের অনেক বেশি। রোববার ভারতীয় আর্মি ঘোষণা করে কাশ্মীরের কুপওয়ারা জেলার লাইন অফ কন্ট্রোল এরিয়ায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে একদল সন্ত্রাসী ভারতে প্রবেশের সময় 3 জনকে হত্যা করে তারা। এর জবাবে সোমবার ঘটল 4 ভারতীয় সেনা হত্যার ঘটনা। গত সপ্তাহে এই একই এলাকার কাছে বিদ্রোহীদের হামলায় নিহত হয়েছেন 5 জন ভারতীয় সেনা। 9 জুন হিন্দু তীর্থযাত্রী বহনকারী একটি বাসে হামলায় নিহত হয়েছে 9 জন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে কয়েক দশক ধরে বিভিন্ন সশস্ত্র গ্রুপ যুদ্ধ চালিয়ে আসছে কাশ্মীরের স্বাধীনতা অথবা পাকিস্তানের সাথে যুক্ত করার দাবিতে। পাকিস্তানের একটি সামরিক ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছে কমপক্ষে 8 জন সেনা। হামলার পর পাকিস্তান আর্মির পাল্টা আঘাতে নিহত হয়েছে 10 সন্ত্রাসী। সোমবার পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের উপজাতি সীমান্তে বানু সেনা ক্যাম্প এলাকায় ঘটে এই ঘটনা। বিস্ফোরক ভর্তি একটি ট্রাক নিয়ে সেনা ক্যাম্পের দেয়ালের কাছে বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। পাকিস্তান তালেবানের অধীনে হাফিজ গুল বাহাদুর গ্রুপ হামলার দায় স্বীকার করেছে। তারা আফগানিস্তান থেকে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী হামলা পরিচালনা করে আসছে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, বানু সেনা ক্যাম্প ঘিরে সোমবার 26 ঘণ্টাব্যাপী যুদ্ধ চলে। এতে আহত হয়েছে 1.5 শতাধিক মানুষ। প্রথমে জঙ্গিরা ক্যাম্পের দেয়াল ঘেঁষে ট্রাক বোমা বিস্ফোরণ ঘটানোর পর অন্য জঙ্গিরা ঢুকে পড়ে ক্যাম্প এলাকায়। এরপর শুরু হয় উভয় পক্ষের মধ্যে যুদ্ধ। পাকিস্তান আর্মি মঙ্গলবার বলেছে, হামলার সাথে জড়িত 10 সন্ত্রাসীকে তারা হত্যা করেছে ঘটনাস্থলে। সন্ত্রাসী হামলায় তাদের 7 সেনা এবং 1 জন প্যারামিলিটারি সদস্য নিহত হয়েছেন। পাকিস্তানের বিতর্কিত প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সম্প্রতি নির্দেশ দিয়েছেন বিভিন্ন জঙ্গি সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে নির্মূল অভিযান চালানোর জন্য। যুক্তরাষ্ট্রের সাথে সোমবার থেকে যৌথ সামরিক মহড়া শুরু করেছে আর্মেনিয়া। এই ঘটনায় ক্ষুব্ধ আর্মেনিয়ার পুরনো সহযোগী মিত্র রাশিয়া। 2020 সালে নাগর্নো কারাবাখ নিয়ে আজারবাইজানের সাথে যুদ্ধে রাশিয়ার নীরব ভূমিকায় ক্ষুব্ধ আর্মেনিয়া। এর আগে আর্মেনিয়া রাশিয়ার সহযোগিতায় গত 30 বছর ধরে অবৈধভাবে দখলে রেখেছিল আজারবাইজানের বিশাল অঞ্চল নাগর্নো কারাবাখ। কিন্তু 2020 সালের যুদ্ধে রাশিয়া আর্মেনিয়ার পক্ষ না নিয়ে নীরব ভূমিকা পালন করে। ফলে যুদ্ধে আজারবাইজানের সাথে শোচনীয় পরাজয় ঘটে দখলদার আর্মেনিয়ার। পতন ঘটে নাগর্নো কারাবাখের। এরপর থেকে আর্মেনিয়া রাশিয়াকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন দেশের সাথে সম্পর্ক জোরদার করতে থাকে, যা ক্রমাগতভাবে ক্ষুব্ধ করে চলছে রাশিয়াকে। রাশিয়ার সাথে আর্মেনিয়া একটি নিরাপত্তা জোটের সদস্য হলেও জোটের বিভিন্ন সম্মেলনে অনুপস্থিত থাকা শুরু করে আর্মেনিয়া। রাশিয়ার সাথে বাতিল করেছে বেশ কয়েকটি যৌথ সামরিক মহড়ার কর্মসূচি। আর্মেনিয়ায় যুক্তরাষ্ট্র সেনার উপস্থিতিকে ভালোভাবে নিচ্ছে না মস্কো। আর্মেনিয়া সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল এবং এখনও সেখানে রয়েছে রাশিয়ার সামরিক ঘাঁটি। সম্প্রতি আর্মেনীয় সদস্যপদ লাভ করেছে আন্তর্জাতিক অপরাধ আদালতে, যে আদালত পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে। 2023 সালেও আর্মেনিয়া যুক্তরাষ্ট্রের সাথে সীমিত আকারে মহড়ার আয়োজন করে, যাকে মস্কো অবন্ধু সুলভ হিসেবে আখ্যায়িত করে বিবৃতি প্রকাশ করে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিনিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।